শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, সিনিয়র লেকচারার, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায় থেকে তোমাদেরকে ব্যয় রেখাসমূহ আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে 1. মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয় রেখা ব্যাখ্যা করতে পারবে। 2. গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় ব্যয় ব্যাখ্যা করতে পারবে এবং পরবর্তী ক্লাসে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা জানব স্বল্পকালীন ব্যয় রেখাসমূহ। স্বল্পকালীন ব্যয় রেখাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। স্বল্পকালীন সময়ে দুই ধরনের ব্যয় রয়েছে। একটি হচ্ছে স্থির ব্যয়, যা উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় বহন করতে হয়, যেমন কারখানার ভাড়া, স্থায়ী শ্রমিকদের বেতন এবং কলকারখানার ব্যয়, অর্থাৎ মেশিনারিজের যে ব্যয়সমূহ রয়েছে এগুলো হচ্ছে স্থির ব্যয়। অর্থাৎ উৎপাদন চালু থাকলেও যে ব্যয় বহমান থাকে এবং উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় বহমান থাকে সেই ব্যয়ই হচ্ছে স্থির ব্যয়। স্বল্পকালীন সময়ে এই স্থির ব্যয় থাকে, দীর্ঘকালীন সময়ে স্থির ব্যয় থাকে না। দীর্ঘকালীন সময় এমন এক সময় যে সময়ে সকল ব্যয়ই পরিবর্তনশীল, এবং স্বল্পকালীন সময়ে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়ও বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদন বাড়ালে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় এবং উৎপাদন কমালে পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায়। এভাবে স্বল্পকালীন সময়ে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা গড় স্থির ব্যয় বিষয়টি আলোচনা করেছি। গড় স্থির ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় বা অ্যাভারেজ ফিক্সড কস্ট পাওয়া যায় বা এএফসি পাওয়া যায়। অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। অর্থাৎ মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। উৎপাদনের পরিমাণ যতই বাড়ে গড় স্থির ব্যয় কমতে থাকে, কারণ উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে মোট স্থির ব্যয় ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীবৃন্দ, একটি তালিকা দেওয়া হয়েছে যেখানে উৎপাদনের পরিমাণ অর্থাৎ কিউ, মোট স্থির ব্যয় এবং গড় স্থির ব্যয় নির্ণয় করে দেখানো হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন 5 একক তখন মোট স্থির ব্যয় হচ্ছে 200। উৎপাদন বৃদ্ধি করে 10-20 করলেও মোট স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 200 অপরিবর্তিত থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে উৎপাদনের পরিমাণ যখন 5 একক মোট স্থির ব্যয় 200, উৎপাদনের পরিমাণ যখন 10 একক অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলেও গড় স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয়নি 200, এবং উৎপাদন বৃদ্ধি করে 20 একক করা হলেও মোট স্থির ব্যয়ের খরচ 200ই অপরিবর্তিত থাকে। অর্থাৎ উৎপাদন বাড়ালেও মোট স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না এবং উৎপাদন বন্ধ করে উৎপাদন শূন্য হলেও মোট স্থির ব্যয় বহন করতে হয় 200। এই উদাহরণটি দেওয়া হয়েছে, এখান থেকে গড় স্থির ব্যয় নির্ণয় করা হয়েছে। গড় স্থির ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয়কে
উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। এক্ষেত্রে 40 একক আমরা 40 টাকা গড় স্থির ব্যয় পেয়েছি যখন উৎপাদনের পরিমাণ 5 একক। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে যখন 10 একক করা হয় তখন মোট স্থির ব্যয় 200কে 10 দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় 20 হচ্ছে। আবার উৎপাদন বৃদ্ধি করে 20 একক করা হলে মোট স্থির ব্যয় যেহেতু স্থির রয়েছে অর্থাৎ 200 একক 20 দ্বারা 200কে ভাগ করলে গড় স্থির ব্যয় বা এভারেজ ফিক্সড কস্ট কমে হয়েছে 10 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ালে গড় স্থির ব্যয় ক্রমেই কমে আসে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় স্থির ব্যয় ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীবৃন্দ, এই যে বিভিন্ন উৎপাদনে গড় স্থির ব্যয় কত তার উপর ভিত্তি করে গড় স্থির ব্যয় রেখা আমরা নির্ণয় করতে পারি বা অঙ্কন করতে পারি। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় স্থির ব্যয় বা এএফসি দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, ভূমি অক্ষ বা ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় স্থির ব্যয় দেখানো হয়েছে। ও হচ্ছে মূল বিন্দু। শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের পরিমাণ যখন 5 একক তখন গড় স্থির ব্যয় হচ্ছে 40 যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ 5 এবং গড় স্থির ব্যয় 40। এভাবে ভূমি অক্ষের 5 একক এবং লম্ব অক্ষের 40 একক থেকে দুটি লম্ব অঙ্কন করলে উহারা এ বিন্দুতে মিলিত হয়। এ বিন্দু হচ্ছে 5 একক উৎপাদনের পরিমাণে গড় স্থির ব্যয় হচ্ছে 40 নির্দেশ করছে। এভাবে উৎপাদনের পরিমাণ 10 এককে গড় স্থির ব্যয় 20 যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে যখন 15 একক করা হয় তখন গড় স্থির ব্যয় হচ্ছে সি বিন্দুতে গড় স্থির ব্যয় সি বিন্দুতে 10। অর্থাৎ দেখা যাচ্ছে উৎপাদনের পরিমাণ যখন 5 তখন গড় স্থির ব্যয় 40, উৎপাদনের পরিমাণ যখন 10 তখন গড় স্থির ব্যয় 20 এবং উৎপাদনের পরিমাণ যখন 20 তখন গড় স্থির ব্যয় 10। এভাবে এ বি সি বিন্দু যে আমরা পেলাম, এভাবে এ বি সি বিন্দু যোগ করে গড় স্থির ব্যয় রেখা আমরা এএফসি পাই। এভাবে তোমরা সহজেই উৎপাদনের পরিমাণ এবং মোট স্থির ব্যয় দেওয়া থাকলে গড় স্থির ব্যয় নির্ণয় করে গড় স্থির ব্যয় রেখা অঙ্কন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এই যে গড় স্থির ব্যয় রেখাটি, এই রেখার যে কোনো বিন্দুতে ভূমি এবং উচ্চতা গুণ করলে মোট স্থির ব্যয় 200 পাওয়া যাবে। এ বিন্দুতে 40 গুণ 5 গুণ করলে 200। অনুরূপভাবে বি বিন্দুতে 20 গুণ 10 সমান 200 এবং সি বিন্দুতে 10 গুণ 20 গুণ করলে পাওয়া যায় 200। অর্থাৎ প্রতিটি বিন্দুতেই ভূমি এবং উচ্চতা বিন্দুগুলো গুণ করলে মোট স্থির ব্যয় 200 পাওয়া যাবে। এভাবে গড় স্থির ব্যয় রেখাটি সমপরাবৃত্তাকার আকৃতির, অর্থাৎ প্রতিটি বিন্দুতেই ভূমি এবং উচ্চতা যে সংখ্যা সেই সংখ্যা গুণ করলে একই মান পাওয়া যায়। বিধায়ী এই রেখাটি সমপরাবৃত্তাকার রেখা হিসাবেও পরিচিত, যাকে বলা হয় ইংরেজিতে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে গড় স্থির ব্যয় রেখা সমপরাবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কারণ এই রেখার প্রতিটি বিন্দুতে গড় স্থির ব্যয় এর পরিমাণ ও উৎপাদনের পরিমাণ দুইয়ের গুণফলের দ্বারা মোট স্থির ব্যয় সকল ক্ষেত্রেই একই। গড় পরিবর্তনশীল ব্যয়। তোমরা জানো উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় বা টোটাল ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পায়। উৎপাদন বাড়ালে এ ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন কমালে এ পরিবর্তনশীল ব্যয় কমে যায়। উৎপাদনের পরিমাণ যখন 0 তখন পরিবর্তনশীল ব্যয় মোট স্থির ব্যয় হচ্ছে 0। শিক্ষার্থীবৃন্দ, গড় পরিবর্তনশীল ব্যয় বা এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা
মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায় বা এভারেজ ভেরিয়েবল কস্ট পাওয়া যায়। তাহলে আমরা গড় পরিবর্তনশীল ব্যয় পাবো মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে আমরা গড় পরিবর্তনশীল ব্যয় বা এভারেজ ভেরিয়েবল কস্ট পাবো। আমরা একটি তালিকা নিয়ে বিষয়টি তোমাদেরকে বিশ্লেষণ করব। শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের প্রাথমিক অবস্থায় স্থির ব্যয়ের প্রভাবে ক্রমবর্ধমান প্রান্তিক বিধি কার্যকর হলে স্বাভাবিক উৎপাদন ক্ষমতার পূর্ব পর্যন্ত এই ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি দেখা যায় বলে তখন গড় পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায় এবং রেখাটিও নিম্নগামী হয়। কিন্তু স্বাভাবিক উৎপাদন ক্ষমতার পরবর্তী অবস্থায় গড় পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়, তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় এবং সে কারণে গড় পরিবর্তনশীল ব্যয় রেখাটি বা এভারেজ ভেরিয়েবল কস্ট রেখাটি বা এভিসি রেখাটি তাই প্রথমে নিচের দিকে নামে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় এবং তারপর এভারেজ ভেরিয়েবল কস্ট বা এভিসি রেখাটি তুলনামূলকভাবে খাড়া হয়ে উপরের দিকে ওঠে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট যখন কমে তখন বুঝতে হবে যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় বিধায়ী স্থির ব্যয়ের প্রভাবে এই গড় পরিবর্তনশীল ব্যয় কমে যায় এবং এক পর্যায়ে তা সর্বনিম্ন অবস্থায় হয় এবং যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় তখন গড় পরিবর্তনশীল ব্যয় রেখা ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ গড় পরিবর্তনশীল রেখা প্রথমে নিম্নমুখী, তারপরে সর্বনিম্ন বিন্দু, তারপরে ঊর্ধ্বমুখী হয়। এর কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিসমূহের প্রভাবে প্রথমে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় বিধায় গড় পরিবর্তনশীল ব্যয় রেখা নিম্নমুখী এবং যখন গড় পরিবর্তনশীল ব্যয় রেখা ঊর্ধ্বগামী তখন প্রান্তিক উৎপাদন বিধি ক্রমহ্রাসমান। তাই গড় পরিবর্তনশীল ব্যয় রেখাও প্রথমে নিম্নমুখী, তারপরে শেষ অবস্থা দিকে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে শেষ দিকে গড় পরিবর্তনশীল ব্যয় ঊর্ধ্বমুখী হয়। শিক্ষার্থীবৃন্দ, একটু তালিকায় লক্ষ্য করা যাচ্ছে উৎপাদনের পরিমাণ 5 একক, 10 একক, 15 একক, 20 এককে আমরা মোট পরিবর্তনশীল ব্যয় কত তার ভিত্তিতে গড় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করেছি। উৎপাদনের পরিমাণ যখন 5 একক তখন মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 75 বা 75, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট 75। এই 75কে 5 দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় 15 পাওয়া যাচ্ছে। উৎপাদনের পরিমাণ আবার বাড়িয়ে 10 একক করা হলে মোট পরিবর্তনশীল ব্যয়ও বৃদ্ধি পায় 100 একক, 100 টাকা। সেক্ষেত্রে 10 দ্বারা 100কে ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় কমে 15 থেকে 10 হয়েছে। এই যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে স্থির ব্যয়ের প্রভাবে, অর্থাৎ মোট স্থির ব্যয়ের প্রভাবে প্রাথমিক অবস্থায় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ায় প্রান্তিক ব্যয় অর্থাৎ গড় ভেরিয়েবল কস্ট অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্ট কমে গিয়েছে 15 থেকে 10। আবার উৎপাদন বাড়িয়ে 15 একক করা হলে দেখা যায় মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 225। 225কে 15 দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় আবার বেড়ে 15 টাকা হয়েছে। আবার উৎপাদনের পরিমাণ 200 করা হলে 20 একক করা হলে মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 400 হয়, সেক্ষেত্রে গড় পরিবর্তনশীল ব্যয়ও বৃদ্ধি পেয়ে 20 হয়, অর্থাৎ 20 দ্বারা 400কে ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় 20 টাকা হয়। এভাবে গড় পরিবর্তনশীল ব্যয় প্রথমে দিকে কমে 15 থেকে 10 হয়, এরপরে আবার 10 থেকে বৃদ্ধি পেয়ে 15 এবং 20 টাকা হচ্ছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় গড় পরিবর্তনশীল ব্যয় কমে যাচ্ছে এবং শেষ অবস্থায় গড় পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ফলে গড় ব্যয় অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় প্রথমে নিম্নমুখী তারপরে ঊর্ধ্বমুখী হচ্ছে। আমরা রেখাচিত্রের মাধ্যমে এই রেখাটি অঙ্কন করে সে বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে। লম্ব অক্ষে গড় পরিবর্তনশীল ব্যয় বা এভারেজ ভেরিয়েবল কস্ট এবং ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। ও হচ্ছে মূলবিন্দু
আমরা গড় পরিবর্তনশীল ব্যয় রেখা অঙ্কন করব। উৎপাদনের পরিমাণ যখন 5 একক তখন গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 15, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার গড় ব্যয় আবার যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে 10 একক করা হয়েছে তখন গড় পরিবর্তনশীল ব্যয় 10, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে যখন 20 একক করা হয় তখন দেখা যায় গড় পরিবর্তনশীল ব্যয় ও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যখন 15 একক তখন গড় পরিবর্তনশীল ব্যয় আবার বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়েছে। আবার যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে আবার যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে 20 একক করা হয় তখন গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 20 টাকা, যা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে এ বি সি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া গেল এই রেখাটি হচ্ছে এভিসি, অর্থাৎ এই রেখাটি হচ্ছে এভিসি রেখা, অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্ট, যা অনেকটা ইউ আকৃতির হচ্ছে। অর্থাৎ প্রাথমিক দিকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে গড় পরিবর্তনশীল ব্যয় নিম্নমুখী, তারপরে বি বিন্দুতে সর্বনিম্ন, এরপরে গড় পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা প্রথমে নিম্নমুখী তারপরে ঊর্ধ্বমুখী হচ্ছে। এইভাবে আমরা উৎপাদনের পরিমাণ এবং মোট পরিবর্তনশীল ব্যয় দেয়া থাকলে গড় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা বা এভারেজ ভেরিয়েবল কস্ট রেখা অঙ্কন করা যায়। শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি রেখা, অর্থাৎ স্বল্পকালীন দুটি ব্যয় রয়েছে, একটি হচ্ছে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়। এই গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় এই দুইটি রেখার প্রভাবে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ যে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন। গড় ব্যয় যখন নিম্নমুখী অর্থাৎ তখন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় অথবা ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি, এবং যখন গড় ব্যয় রেখা ঊর্ধ্বগামী তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমবর্ধমান খরচ বিধি কার্যকর হয়। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধি বোঝা যায় গড় ব্যয় রেখার আকৃতির উপরে। গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়, সেটি গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় এই দুই রেখার প্রভাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী স্লাইডে এই গড় ব্যয় রেখা কীভাবে পাওয়া যায় এবং গড় ব্যয় রেখা ইউ আকৃতির কেন হয় সে বিষয়টি আলোচনা করছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা রেখাচিত্রে গড় ব্যয় রেখা অঙ্কন করব এবং গড় ব্যয় রেখা ইউ আকৃতির কেন হয় সেই বিষয়টিও আলোচনা করব। গড় স্থির ব্যয় বা এভারেজ ফিক্সড কস্ট ও এভারেজ ভেরিয়েবল কস্টের প্রকৃতির উপর এসি এর প্রকৃতি অর্থাৎ গড় ব্যয় রেখার প্রকৃতি নির্ভর করে। এএফসি অর্থাৎ এভারেজ ফিক্সড কস্ট ও এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট রেখার আকৃতির সমন্বিত রূপই এসি রেখার আকৃতি, অর্থাৎ এই দুটি রেখার আকৃতির কারণেই এসি রেখার আকৃতি সৃষ্টি হয়। উৎপাদনের প্রাথমিক অবস্থায় এএফসি ও এভিসি উভয়ই নিচের দিকে নামে, কারণ তখন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। সমষ্টিগত ফলস্বরূপ এসিও নিচের দিকে নামে। যখন এভিসি উপরের দিকে উঠে এবং এএফসি নিচের দিকে খাড়াভাবে নেমে আসে তখন এসি রেখা নিচের দিকে নামে। যখন এভিসি দ্রুততার সঙ্গে উপরের দিকে উঠে অথচ এএফসি কমে আসার গতি মন্থর হয়, এই অবস্থায় এসি রেখা উপরের দিকে উঠে। সুতরাং উৎপাদনের প্রাথমিক অবস্থায় এসি রেখা নিচের দিকে নামে, অর্থাৎ ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান খরচ বিধি কার্যকর হচ্ছে এবং সর্বনিম্ন অবস্থায় পৌঁছে, অর্থাৎ তখন গড় ব্যয় সর্বনিম্ন, অর্থাৎ এটি হচ্ছে সর্বোচ্চ দক্ষতাতম বিন্দু অর্থাৎ কারখানার। যখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে এর অর্থ সর্বনিম্ন খরচে উৎপাদন করা যায় প্রতি একক পণ্য এবং তারপর ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় অথবা বলা যায় ক্রমবর্ধমান খরচ বিধি প্রান্তিক খরচ বিধি কার্যকর হয়। তাহলে আমরা স্পষ্টভাবেই আমরা জোরালোভাবে বলতে পারি এভিসি
রেখা ও এএফসি রেখার সম্মিলিত প্রভাবে এসি রেখার আকৃতি ইউ আকৃতির মতো হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি কারখানার ব্যয় সর্বপ্রথম দিকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হতে দেখা যায় এবং এক পর্যায়ে ওই কারখানাটি সর্বনিম্ন খরচে পণ্যটি উৎপাদন করতে পারে প্রতি একক। এর পরে যে অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে যখন গড় ব্যয় পৌঁছায়, এর অর্থ হচ্ছে ওই বিন্দুতে সর্বনিম্ন খরচে ওই কারখানাটি পণ্য উৎপাদন করতে পারে, অর্থাৎ ওই বিন্দুটি হচ্ছে সর্বদক্ষতম বিন্দুর প্ল্যান্ট সাইজ। এর পরে যখন উৎপাদন আরও বৃদ্ধি করে তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, অর্থাৎ এর অপর দিকে বলা যায় ক্রমবর্ধমান খরচ বিধি কার্যকর হয়, যে কারণে গড় ব্যয় বৃদ্ধি পায় বা ঊর্ধ্বগামী হয়। ফলে প্রথম দিকে নিম্নমুখী গড় ব্যয়, তারপরে সর্বনিম্ন বিন্দু, তারপরে ঊর্ধ্বমুখী হয়। এই তিনটি যে অবস্থা, এই তিনটি অবস্থার সম্মিলিত ফল হচ্ছে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় এবং এই ইউ আকৃতি হওয়ার পিছনে গড় স্থির ব্যয় রেখা এবং গড় পরিবর্তনশীল ব্যয় রেখাই ভূমিকা পালন করে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে গড় ব্যয় আমরা পাই গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় রেখার সমষ্টি, অথবা অন্যভাবে গড় ব্যয় পাওয়া যায় মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে, অথবা গড় স্থির ব্যয় যেভাবে আমরা নির্ণয় করি মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে যোগ মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে ও গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। এভাবে গড় স্থির ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে গড় ব্যয় রেখা। আমরা রেখাচিত্রের মাধ্যমে বিষয়টি আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, একটি তালিকা লক্ষ্য করো, যে তালিকা পূর্ববর্তী গড় ব্যয় অর্থাৎ গড় স্থির ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয় আমরা নির্ণয় করেছি। এই যে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে গড় ব্যয়, যা এই তালিকায় দেখানো হচ্ছে। উৎপাদনের পরিমাণ 5, গড় স্থির ব্যয় তখন ছিল 40, গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 15। এভাবে 5 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 55, 10 একক উৎপাদনের ক্ষেত্রে গড় স্থির ব্যয় 20, গড় পরিবর্তনশীল ব্যয় 10। এভাবে 20 এবং 10 যোগ করে গড় ব্যয় 30। উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি করে 15 একক করা হয় তখন গড় স্থির ব্যয় 13.33 টাকা এবং গড় পরিবর্তনশীল ব্যয় 15 টাকা। এভাবে 13.33 যোগ 15 টাকা যোগ করলে 28.33 গড় ব্যয় পাওয়া যাচ্ছে। এবং উৎপাদনের পরিমাণ যখন 20 তখন গড় স্থির ব্যয় 10 এবং গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 20। 10 এবং 20 যোগ করলে গড় ব্যয় 30 পাওয়া যায়। এভাবে উৎপাদনের পরিমাণ 5 এককে গড় ব্যয় 55, উৎপাদনের পরিমাণ 10 এককে গড় ব্যয় 30, উৎপাদনের পরিমাণ 15 এককে গড় ব্যয় 28.33, উৎপাদনের পরিমাণ 20 এককে গড় ব্যয় 30 পাওয়া যাচ্ছে। এভাবে গড় ব্যয় রেখা প্রথম দিকে কমে এবং সর্বনিম্ন অবস্থায় পৌঁছে এবং শেষের দিকে গড় ব্যয় রেখা ঊর্ধ্বগামী হয়, ফলে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। এই দুইটি রেখার সমষ্টি যেহেতু গড় ব্যয় রেখা, অর্থাৎ গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি যেহেতু গড় ব্যয় রেখা, সে কারণে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের আকৃতির কারণে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আমরা রেখাটি অঙ্কন করে তোমাদেরকে দেখানো হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, লম্ব অক্ষে গড় ব্যয় দেখানো হয়েছে, যা গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি, এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেওয়া হয়েছে ও হচ্ছে মূলবিন্দু। এই রেখাটি যা আমরা গড় স্থির ব্যয় পেয়েছি পূর্বের স্লাইডে, যা তোমাদেরকে নির্ণয় করে এবং রেখাচিত্র অঙ্কন করে দেখানো হয়েছে, যেই রেখাটি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সমপরাবৃত্তাকার আকৃতির। এরপরের রেখাটি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, যা অনেকটা ইউ আকৃতির। এভাবে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় রেখার সমষ্টি বা যোগের দ্বারা গড় ব্যয় রেখা পাওয়া হয়েছে, যে রেখাটি ইউ আকৃতির হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই দুই রেখার সমষ্টি গড় ব্যয় রেখা, এই দুই রেখার আকৃতির কারণে গড় ব্যয় রেখাটি ইউ আকৃতির হয়েছে। তোমরা লক্ষ্য করো, গড় ব্যয় রেখাটি ইউ আকৃতির হয়েছে।
এই যে গড় ব্যয় রেখা, এই গড় ব্যয় রেখা এভিসি এবং এএফসি অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের যোগফল। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে সক্ষম হয়েছ গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। আবারও বলছি, গড় ব্যয় রেখা, গড় স্থির ব্যয় রেখা এবং গড় পরিবর্তনশীল ব্যয় রেখার সমষ্টি যেহেতু গড় ব্যয়, তাই এই দুটি রেখার আকৃতির কারণেই গড় ব্যয় রেখাটি ইউ আকৃতির হয়। এবং এই ইউ আকৃতির যে অভ্যন্তরীণ যে অর্থনৈতিক বিশ্লেষণ, তা হচ্ছে গড় ব্যয় যখন কমে যায় তখন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় এবং সর্বনিম্ন অবস্থায় গড় ব্যয়ের যে বিন্দু সেটি হচ্ছে দক্ষতম উৎপাদনের বিন্দু, যেখানে সর্বনিম্ন খরচে 1 একক পণ্য উৎপাদন করা যায়। এরপরে যখন গড় ব্যয় বৃদ্ধি পায় তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা অপরদিকে বলা যায় ক্রমবর্ধমান খরচ বিধি কার্যকর হয়, বিধায়ী গড় ব্যয় রেখাটি ইউ আকৃতির হয়। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে সক্ষম হয়েছ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই আলোচনা থেকে যে বিষয়গুলো তোমরা উত্তর তৈরি করতে পারো তা হচ্ছে স্থির ব্যয় কি, পরিবর্তনশীল ব্যয় কি, উৎপাদন ব্যয় কি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে, উৎপাদনকারীকে কখন স্থির ব্যয় বহন করতে হয়, গড় ব্যয় কি, প্রান্তিক ব্যয় কি, সমপরাবৃত্তাকার কোন ব্যয় রেখাকে বলা হয়। একটি বাড়ির কাজ দেব, এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই তালিকাটি তৈরি করো এবং এই তালিকাটি বিশ্লেষণ করো এবং রেখাগুলো অঙ্কন করো, তাহলে কিন্তু তোমাদের এই যে ব্যয় অধ্যায় থেকে সমস্ত যতগুলো ব্যয় রয়েছে সেই ব্যয়গুলি সম্পর্কে তোমরা ভালোভাবে অবগত হতে পারবে এবং তোমাদের যে পরবর্তী যে অধ্যায় বাজার অধ্যায়, এই বাজার অধ্যায়টি তোমরা ভালোভাবে বুঝতে সক্ষম হবে। বাজার অধ্যায়টি বোঝার জন্য কারখানার ব্যয় বিষয়গুলো জানা প্রয়োজন এবং আয় জানা প্রয়োজন। আয় বিভিন্ন ধরনের হয়। এই অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে আয় রেখাসমূহ রয়েছে। বিভিন্ন বাজারের ক্ষেত্রে আয় কী ধরনের হয় এবং সেগুলো তোমরা জানতে হবে। এবং চতুর্থ অধ্যায়টি ভালোভাবে বোঝার জন্য, বাজার অধ্যায়টি বোঝার জন্য, একচেটিয়া বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এবং মুনাফা নির্ণয়ের জন্য অবশ্যই এই ব্যয় রেখাসমূহ সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তালিকাটি নিশ্চয়ই লক্ষ্য করছো, একটি বড় তালিকা দেওয়া হয়েছে। এই তালিকা থেকে প্রতিটি ব্যয় সম্পর্কে তোমাদের যদি ধারণা লাভ করো এবং রেখাগুলি অঙ্কন করো, তাহলে এই অধ্যায়টি তোমাদের কাছে অনেক সহজ হবে এবং আগামী ক্লাসগুলো অর্থাৎ বাজার অধ্যায়টি ভালোভাবে বুঝতে সক্ষম হবে এবং তোমাদের যে বেসিক যে মাইক্রো ইকোনমিক্সের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেটা একটি কারখানার ক্ষেত্রে যেটা বাস্তব ক্ষেত্রে প্রয়োজন হয়, যে বিভিন্ন কারখানার ব্যয়সমূহ সম্পর্কে এবং কখন ব্যয় বেড়ে যায় এবং তখন কি পরিস্থিতি হয় এবং কখন ব্যয় বেড়ে যায়, এই ব্যয় রেখাগুলো সম্পর্কে ভালো ধারণা লাভ করলে একজন উদ্যোক্তা হতে তোমাদেরকে অনেক সহযোগিতা করবে। একজন ভালো উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন ব্যয় রেখাসমূহ জানা প্রয়োজন। একটি ভালো ব্যবসা বাণিজ্য অথবা কারখানা স্থাপন এবং তুমি যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কারখানা অথবা তুমি বড় শিল্পপতি যদি হতে চাও, তাহলে এই ব্যয় রেখাসমূহ সম্পর্কে তোমার যদি ধারণা লাভ থাকে, তাহলে আশা করা যায় তুমি উৎপাদনের যে বিষয়গুলো সেগুলো কখন ব্যয় কমে, কখন ব্যয় বাড়ে, কিভাবে ব্যয় কমানো যায়, কিভাবে ব্যয় বেড়ে যায়, এই বিষয়গুলো ধারণা লাভ করলে তুমি বাস্তব জীবনেও একজন উদ্যোক্তা হিসাবে, একজন শিল্পপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই ব্যয় রেখাগুলো সম্পর্কে ধারণা লাভ করলে তোমাদের উপকার হবে। আশা করি তোমাদের যদি উপকার হয় তাহলে আমার এই ক্লাস নেওয়ার সার্থক হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই সম্পন্ন করছি। আল্লাহ হাফেজ।